মুখোমুখি অনুষ্ঠানে। আমরা আজকে কথা বলবো দেশের বরেণ্য রাজনীতিবিদ, বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে। আমরা জানবো তার রাজনীতি সহ সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে। আমরা এখন তার মুখ থেকে সব কিছু শুনবো। স্যার, কেমন আছেন? আছি মোটামুটি, একটু অসুস্থ একটু হচ্ছিলাম। স্যার, আপনি তো পুরোদস্ত রাজনীতিবিদ। স্যার আপনি ছাত্র রাজনীতি থেকে শুরু করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন আপনি। স্যার রাজনীতি আসলেন কেন স্যার? আপনি অন্য পেশায় তো থাকতে পারেন। রাজনীতিতে আসাটা এটা বলা যায় যে এটা হতে ভবিতব্য, ডেস্টিনি। কারণ আমি তো রাজনীতিতে সরাসরি কর্মজীবনে রাজনীতি ছিলাম না, আমি তো শিক্ষকতা দিয়ে শুরু করেছি জীবন। কিন্তু ওই যে ডেস্টিনি মানুষকে নিয়ে যায় না, এটা আমি স্বীকার করি আর কি। ছাত্র জীবনে খুব অ্যাক্টিভ পলিটিক্স করেছি, ছাত্র রাজনীতি করেছি। পরে তো শিক্ষকতার জীবন শুরু করেছি, সরকারি চাকরি করেছি। তো আমি যখন ঢাকায় মিনিস্ট্রি অফ এডুকেশনে কাজ করছি, সেই সময় ঠাকুরগাঁও পৌরসভার নির্বাচন হবে। তা আমার কাছে বহু লোক চলে গেল ঠাকুরগাঁয়ে যে আপনাকে আমাদের এখানে নির্বাচন করতে হবে। তাই বলে যে আমি এই চাকরি ছেড়ে, আমার তখন 2 মেয়ে ছেড়ে আমি হঠাৎ করে চলে যাবো ঠাকুরগাঁওতে, তো আমাকে সব কিছু ছেড়ে যেতে হবে। তো বলছে না, এটা মানুষের প্রয়োজন, আপনারা সবাই করছেন, আপনার বাবা করছে, আপনার ফ্যামিলি করছে, আপনাকেও করতে হবে। তা আমি আমার আব্বাকে জিজ্ঞেস করলাম। আমার আব্বা, আমি দেখলাম যে তার একটা মৌন সম্মতি আছে। হি অলওয়েজ ওয়ান্টেড টু বি ইন পলিটিক্স আর কি। তো আমাকে বললেন তোমার ডিসিশন, ইউ উইল টেক ইউর ওন ডিসিশন। তখন আমি আমার যিনি ডিরেক্টর ছিলেন এই সময়, প্রফেসর সোবান সাহেব, আমি তাকে জিজ্ঞেস করলাম যে স্যার আমার এটা কতটুকু ঠিক হবে। তো উনি খুব ভালোবাসতেন আমাকে, দো ই ওয়াজ মাই ডিরেক্টর। আমাকে বললেন যে দেখো, তুমি এখানে তোমার ক্যারিয়ারে তুমি কতদূর পৌঁছাতে পারবা, সেটা হচ্ছে যে একটা ডিজি হায়ার এডুকেশন হতে পারবা এই পর্যন্ত। এরপরে কিন্তু তোমার ক্যারিয়ার বলতে আর এখানে কিন্তু ওখানে ওপেন, দ্য স্কাই ইজ ওপেন ফর ইউ। ওখানে অনেক সম্ভাবনা আছে, তুমি যদি ভালো করতে পারো, নিজের সাথে পরিস্থিতি করতে অনেক দূর যেতে পারবে। তাছাড়া তুমি ওখানে সত্যিকার যদি কন্ট্রিবিউট করতে চাও দেশকে, সেটাও তুমি করতে পারবে। তো নাও ইটস ইউর ডিসিশন। টুক দ্য ডিসিশন ইমিডিয়েটলি যে না, আমি আসবো, ছেড়ে দেবো। রাজনীতিতে আসার পেছনে তো স্ত্রীদের একটা অবদান। আপনার ভাবি, আমার স্ত্রী এই রাজনীতিতে আসার ব্যাপারে তার কোনো মানে দ্বিমত ছিল না, সম্মতিও ছিল না সেই মুহূর্তে, কারণ একটা অনিশ্চয়তার মধ্যে আমি পা দিচ্ছি। কিন্তু পরবর্তী জীবনে সবচেয়ে বড় সাপোর্ট ছিলেন তিনি। এখনও তিনি একইভাবে সাপোর্ট দিচ্ছেন আমাকে। তো আমি সবচেয়ে বেশি কৃতজ্ঞ এই রাজনীতির ব্যাপারে যদি কারোর কাছে থাকি আমার জীবনের, আমি আমার স্ত্রীর প্রতি। আপনি বাম রাজনীতি দিয়ে শুরু করেছেন স্যার, আপনি বিএনপির রাজনীতিতে কেন? যখন ছাত্রত্ব শেষ হয়, আমি ন্যাশনাল পার্টি ভাসানীর ঠাকুরগাঁর আপনার দিনাজপুর জেলার প্রচার সম্পাদক ছিলাম ওখানে রিজাইন, এবং আমি আপনার যখন সরকারি চাকরিতে ঢুকলাম আর কি। তো একটা বামের দিকে মৌলানা ভাসানীর প্রতি অগাধ শ্রদ্ধা ছিল, এখন আছে। কিন্তু যখন রাজনৈতিক পট পরিবর্তন হলো 75 সালে, তখন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে ভূমিকা এবং তার 71-এর ভূমিকা, এই সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে যে এই মানুষটি একটি অসাধারণ মানুষ ছিলেন, এবং তিনি সত্যিকার অর্থে একজন প্যাট্রিয়ট, দেশপ্রেমিক। পরে যখনই সুযোগ পেয়েছি তখনই বিএনপি জয়েন করেছে স্বাভাবিকভাবেই। আর ম্যাডামের উপরে তখন শ্রদ্ধা অনেক ছিল, ওনার সেই সংগ্রাম লড়াই, এটা আমি মনে করি যে বাংলাদেশের রাজনীতিতে তার সংগ্রাম, তার লড়াইয়ের কোনো তুলনা নেই। স্যার আপনি বিএনপি না যদি না করতেন স্যার, অন্য কোন দল করতেন স্যার আপনার? আমি আসলে মনে হয় যে বিএনপি, মানে জিয়া রহমানের বিএনপি না থাকতো তাহলে হয়তো আমি কোনো রাজনীতি করতাম না। কারণ আমার কাছে যেটা মনে হয়েছে, ফ্র্যাঙ্কলি স্পিকিং, যে বাম রাজনীতির একটা স্যাচুরেশন পয়েন্টে চলে এসছে আপাতত দেখা যায়, যেটা আর কি আমার কাছে মনে হচ্ছে যে বাম রাজনীতি এখন আর সমস্যাগুলো সমাধান করতে পারবে না, সোসাইটিকে পরিবর্তন দিতে পারবে না। যে কারণ একটা ছিল যে আমার মনে হয়েছে যে বিএনপি ইজ দ্য পার্টি, যে পার্টির মাধ্যমে আমরা কাজ করতে পারবো ফর দ্য পিপল, একটা কল্যাণমূলক রাষ্ট্র নির্মাণ করতে পারবো। স্যার বেগম খালেদা জিয়ার সঙ্গে স্যার দেখা হওয়ার প্রথম স্মৃতিটা যদি স্যার একটু বলতেন স্যার। ওনার সঙ্গে আমার প্রথম দেখা হয় কারণ মোস্তাফিজুর রহমান সাহেবের বাসায়। আমি সেখানে বিএনপি জয়েন করতে গিয়েছিলাম, তখন আমি ইতিমধ্যেই পৌরসভার চেয়ারম্যান ইলেক্টেড হয়েছি। উনি আমার আব্বাকে খুব ভালো করে চিনতেন, জানতেন ওরা কী দল করেছেন এক সময়। তো আমার পরিবারকেও তিনি ভালো চিনতেন। তা আমি যখন পরিচয় দিয়ে তো তিনি খুব খুশি হলেন। আমি যখন বললাম যে আমি তো বিএনপি জয়েন করতে চাই, উনি খুব খুশি হয়েছেন। এবং
সেই মুহূর্তটা আমার কাছে একটা অত্যন্ত আনন্দময় মুহূর্ত। দর্শক, আমরা কথা বলছি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে। আমরা এখন একটা বিরতিতে যাচ্ছি, আমাদের সঙ্গে থাকুন। দর্শক, আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি চ্যানেল 24-এর নিয়মিত আয়োজন মুখোমুখি অনুষ্ঠানে। আপনারা জানেন আমাদের সঙ্গে রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা এখন তার সঙ্গে আরও কথা বলবো। আপনি বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক দল বিএনপির মহাসচিব স্যার। স্যার, আপনি কখনো ভেবেছিলেন স্যার বিএনপির মহাসচিব হবেন? না, কখনো ভাবিনি। বললাম না, ভবিতব্য, ডেস্টিনি বলে একটা কথা আছে। সার্কামস্ট্যান্সেস এবং হয়তোবা ম্যাডামের আমার প্রতি একটা ভালোবাসা, এটাই আমাকে আজকে এই জায়গায় নিয়ে এসছে। স্যার, এমনিতে আপনি তো বিএনপির রাজনীতির সঙ্গে বিএনপির অন্যতম নীতি নির্ধারক আপনি স্যার। বিএনপির রাজনীতি করতে এসে আপনার কোনো প্রতিবন্ধকতা, বাধার সম্মুখীন হয়েছে? রাজনীতি মানে তো প্রতিবন্ধকতা। রাজনীতিতে ক্ষমতার লড়াই, সেটা আপনার দলের হয়, রাষ্ট্রের হয়, সব জায়গাতেই এটাই তো থাকবে। প্রতিযোগিতা থাকবে, প্রতিদ্বন্দ্বিতা থাকবে। এটাকে খুব সহজ করে যে নিতে পারে তার সমস্যা কম হয়। আমার সেই সমস্যা কম। আমি কোনো পার্টিকুলার কাউকে নিয়ে দল করা, গ্রুপ করা, যেটা সাধারণত এই রাজনৈতিক দলগুলোতে হয়, সেটা আমি করি না। আমি আমার কাজ করি, আমার দল যে সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্তকে আমি ক্যারি করার চেষ্টা করি। দ্যাটস মাই জব। স্যার, বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ, কারাগার, আপনার যেটা বলেন বন্দী অবস্থায় আছে। স্যার, আপনাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখন নেতৃত্ব দিচ্ছেন। স্যার, তারেক রহমানের নেতৃত্বের মূল্যায়নটা আপনি সংক্ষেপে কি বলবেন? তারেক রহমান সাহেব তো একটা অত্যন্ত দুঃসময়ে দায়িত্ব নিয়েছেন। যখন ম্যাডাম জেলে, উনি প্রবাসে এবং আমরা নেতৃত্বহীন দল, সেই সময় উনি দায়িত্বটা নিয়েছেন। উনিও নির্বাসিত, বিভিন্ন মিথ্যা মামলা থেকে জড়িয়ে তার বিরুদ্ধে অপপ্রচার করে দেশে এমন একটা অবস্থা তৈরি করা হয়েছিল যে তারেক রহমান মানেই একটা ভয়ঙ্কর কিছু। কিন্তু আমরা যেটা লক্ষ্য করলাম যে উনি কিন্তু সেগুলোর সব কাটিয়ে নিজের যোগ্যতার বলে, তার গুণে, অসাধারণ সাংগঠনিক দক্ষতা তার, অসাধারণ। এটা আমি মাঝে মাঝে নিজেই বিস্মিত হই। তিনি অতি অল্প সময়ের মধ্যে গোটা বাংলাদেশের বিএনপিকে তিনি অর্গানাইজ করে ফেলেছেন এবং তিনি সেই ইউনিয়ন পরিষদের পর্যায় থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত তিনি ইউনাইটেডলি দল ইউনাইটেড রাখছেন, কাজ করার চেষ্টা করছেন। অ্যান্ড হি ইজ ডুইং হিজ বেস্ট। স্যার, বিএনপি দীর্ঘদিন ক্ষমতার বাইরে স্যার, এটা অনেকেই বলছে স্যার বিএনপির ভুলের খেসারত দিচ্ছে স্যার। আসলে বিএনপির রাজনীতি কোনো প্রচারণা আছে, এটা একটা প্রচারণা হয়, এটা আপনার সরকার পক্ষ এটা করে যে বিএনপি ভুল করছে। আসলে এই পরিস্থিতি বিএনপি আর কি করতে পারতো? বিএনপি একটা লিবারেল ডেমোক্রেটিক পলিটিক্যাল পার্টি। সেই লিবারেল পলিটিক্যাল ডেমোক্রেটিক পার্টি হিসেবে বিএনপি সবই চেষ্টা করেছে। বিএনপি আপনার যখন আপনার আওয়ামী লীগ আন্দোলন করলো আপনার কেয়ারটেকার গভর্নমেন্টের জন্য, বিএনপি কিছুদিন পরে কিন্তু আমাদের নেত্রী দেশনেত্রী খালেদা সেটা মেনে নিয়ে সেটাকে পার্লামেন্টে নির্বাচন করে সেটাকে পার্লামেন্টে নিয়ে এসে সংবিধানের মধ্যে থেকে আপনার সংযোজন করেছেন এবং তার অধীনে 4টা নির্বাচন হয়েছে। প্রত্যেকটা নির্বাচন সুষ্ঠু অবাধ হয়েছে, তাই না? এই আওয়ামী লীগ গভর্নমেন্টে এসে তার নিজস্ব স্বার্থে, দলের স্বার্থে সে সেটাকে বাতিল করে দিয়ে দলীয় সরকার অধীনে নির্বাচন নিয়ে আসলো। সেই দলীয় সরকার অধীনে নির্বাচন আমরা মানিনি, যেটা হতে পারে না, ইট শুড কন্টিনিউ। দেশের সমস্ত বিজ্ঞ মানুষেরা, রাজনৈতিক নেত্রীরা সবাই কিন্তু ওটাকে চেয়েছিলেন। আওয়ামী লীগ সেটাকে আপনার বাদ দিয়ে দিয়েছে তাদের স্বার্থে, যার ফলে কী হয়েছে, নির্বাচন ব্যবস্থাটাই ধ্বংস হয়ে গেছে। 2014 সালে যে নির্বাচন বর্জন দেশনেত্রী খালেদা জিয়া করেছিলেন, সঠিক সিদ্ধান্ত ছিল এবং আপনারা দেখেছেন যে সে সময় কীরকম মানুষের একটা প্রচণ্ড রকমের সমর্থন ছিল। তারা বিভিন্ন কৌশলে, রাষ্ট্রযন্ত্র যখন নিয়ন্ত্রণে থাকে তখন অনেক দমননীতি করা যায়। সে দমননীতি করে তারা সেদিনও সেই নির্বাচনটাকে জোর করে একতরফা আপনার 154 জনকে ইলেক্টেড ঘোষণা করে তারা নিয়ে গেছে। পরবর্তীকালে আমরা কিন্তু নির্বাচনে গেছি একসাথে। সেই নির্বাচনের ফলাফল কী হয়েছে, এটা প্রমাণ করেছে যে দলীয় সরকারের অধীনে নির্বাচনে কোনো লাভ হয় না। এবং বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষিতে, বাংলাদেশের প্রেক্ষাপটে, যে পলিটিক্যাল কালচার, যেটা এখানে একটা নির্বাচনকারী নিরপেক্ষ সরকার দরকার, যেটা হলে একটা সুষ্ঠু অবাধ নির্বাচন হবে। সেটাই হয়েছে। আমরা পরবর্তীকালে এখন যে সিদ্ধান্তে আমরা নির্বাচনে যাইনি, এটা অনেকে অনেক রকম সমালোচনা করছেন। নির্বাচনে যাব কীভাবে? আমরা তো দেখছি যে আস্তে আস্তে নির্বাচন কমিশনকে তারা দলীয়করণ করে ফেলেছে, বিচার বিভাগকে দলীয়করণ করে ফেলেছে, গোটা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে ক্ষমতা যাওয়ার জন্য। সেই অবস্থায় এটাকে বর্জন করা ছাড়া আর তো কোনো উপায় ছিল না। আমরা বলেছি যে আমরা নির্বাচন করতে চাই, তা আমরা একটা নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করে আমরা অবশ্যই যাব।
কিন্তু সেই সুযোগ তারা দেয়নি। আমরা এখন একটা বিরতিতে যাচ্ছি, আমাদের সঙ্গে থাকুন। দর্শক, আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি চ্যানেল 24-এর নিয়মিত আয়োজন মুখোমুখি অনুষ্ঠানে। আপনারা জানেন আমাদের সঙ্গে রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা এখন তার সঙ্গে আরও কথা বলবো। স্যার, অনেকে বলছে বিএনপির রাজনীতি হুমকির সম্মুখীন। স্যার, বিএনপির রাজনীতি কখনো হুমকির সম্মুখীন হবে না। বিএনপির রাজনীতি হচ্ছে এই দেশের জনগণের রাজনীতি। এই দেশের মানুষ একটা স্বাধীন সত্তা নিয়ে, স্বকীয়তা নিয়ে আপনার বাস করতে চায় এবং তারা কখনোই অন্যের যে প্রভুত্ব তারা মানতে চায় না। আরেকটা বড় জিনিস আছে কি, যে এই দেশের মানুষ ধর্মান্ধ নয়, কিন্তু তারা ধর্মভীরু। রিলিজিয়ানকে তারা একেবারে খাটো করে দেখে না। হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, মুসলমান বলেন, সবাই যে যার ধর্ম পালন করবে, সেইটা এই দেশের মানুষ চায়। এটা একটা সুন্দর, আর কথা বলতে চায়, কথা বলার স্বাধীনতা চায়। সেইটা বিএনপির রাজনীতি। সেই জন্যই বিএনপি সবসময় টিকে থাকবে। কতবার বিএনপি ধ্বংস করার চেষ্টা হয়েছে, ধ্বংস করে ফেলা হয়েছে, ভেঙে ফেলা হয়েছে, নেত্রীকে অ্যারেস্ট করা হয়েছে, চেয়ারম্যান সাহেবকে মেরে ফেলা হয়েছে, বিএনপি তো ভাঙেনি। বিএনপি অটুট আছে এবং ওই যে আমি বলি সবসময়, এটা ফিনিক্স পাখির মতো ধ্বংস অবশেষ থেকে জেগে উঠতে পারে। আমি আপনাদের বলছি, দেশের 90% লোক বিএনপির রাজনীতির সঙ্গে একমত। স্যার, আপনি দীর্ঘদিন জেলে ছিলেন, বেশ কয়েকবার কারাবরণ করেছেন। জেলের স্যার বিভৎস কোনো ঘটনা আছে কিনা স্যার আপনার? জেলের সব কিছুই তো আপনার খুবই কষ্টকর। জেলের ওই ধরনের আপনার স্বাধীনতা তো থাকে না কারো। আমাদের বিএনপির অ্যাক্টিভিস্টদেরকে আপনার বন্ধ করে রাখা হতো। আপনার এই 15 সেল বলে একটা, কি মেঘনা বলে একটা সেল আছে, ওখানে গেলে আমরা 7 দিন 8 দিন তারা কাপড় চেঞ্জ করতে পারিনি, গোসল করতে পারিনি। আমরা যারা ডিভিশন প্রাপ্ত, আমরা একটু বেটার পজিশনে ছিলাম, কিন্তু আমাদেরকেও বাইরে যেতে দেওয়া হতো না, ওই এনক্লোজারের বাইরে কাউকে আসতে দেওয়া হতো না। এগুলো তো আছে। আপনার বয়স হয়েছে, আপনি অনেক সময় বলেন বক্তব্যে। স্যার, রাজনীতি থেকে অবসরের চিন্তা আছে কিনা? অনেকে যদি আমাদের দেশে কালচারটা নাই স্যার অবসরের। ব্যক্তিগতভাবে একটা জিনিস মনে করি আর কি, যে রাজনীতিবিদদের অবসরের সুযোগ থাকা উচিত। কারণ একটা বয়স আছে, সেই বয়সের পরে তার অবসর নেওয়াটা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে তাহলে তার জন্য ভালো, দলের জন্য ভালো, রাজনীতির জন্য ভালো। কিন্তু আমাদের দেশে সেই কালচার নেই এবং এখানে মনে করে যে যদি রাজনীতি থেকে অবসর নেয় সে বোধহয় পালিয়ে রাজনীতি থেকে, এটা মনে করা হয়। যে কারণে আমরা অনেকেই সেই সিদ্ধান্ত নিতে পারি না। এটা আমি মনে হয় আমি একটা খুব সত্য কথা বললাম, যেটা হোয়াট আই ফিল। এবং দেখেন পৃথিবীর সব সভ্য দেশগুলোতে পলিটিক্স থেকে রিটায়ার করার আছে, এটা থাকা উচিত বলে মনে করি। কিন্তু আমাদের দেশে এই কালচার নেই, যার ফলে এখানে হয় কি, আপনার রাজনীতিবিদের সহজে না আমৃত্যু তারা রাজনীতির মধ্যেই থাকেন, ফলে কিছু সমস্যা দেখা দেয়। দ্যাটস অলসো ট্রু। স্যার, আপনি তো বলেছেন আপনি মানুষের জন্য রাজনীতি করেন। স্যার, আপনারা দল মানুষের জন্য রাজনীতি করে, আপনি মানুষের ভালোবাসা পেয়েছেন এই জীবনে, এই রাজনৈতিক বর্ণাঢ্য ক্যারিয়ারে। স্যার, মানুষের প্রতি বা দেশের তরুণ প্রজন্মের প্রতি আপনার বার্তাটা কি? প্রাপ্তি একটাই, এই রাজনীতিতে মানুষের ভালোবাসা। এটা আমাকে আবেগাপ্লুত করে, অপরাধীও মনে হয় নিজেকে। ইনফ্যাক্ট আমি এখন পর্যন্ত উই কুড নট গিভ এনিথিং টু দ্য পিপল। আমরা পারিনি, এটা বাস্তবতা। কেন পারিনি সেটা আলাদা আলোচনা, সেটা আলাদা অ্যানালিসিস। আমার এই জেনারেশন আমরা পারলাম না একটা সুন্দর, একটা শান্তিময়, একটা গণতান্ত্রিক বাংলাদেশ দিতে, এখন পর্যন্ত পারিনি। তারপরে কিন্তু আমরা হাল ছাড়িনি, আমরা হাল ধরে আছি, আমরা চেষ্টা করছি। আমরা এটাও বলি যে আমরা আমৃত্যু চেষ্টা করব এবং আমার বিশ্বাস যে আমরা সফল হব। কেন হব? এই জন্যে যে সত্য প্রতিষ্ঠিত হবে, ন্যায় প্রতিষ্ঠিত হবে, অন্যায় কখনো টিকে থাকতে পারে না। আর এই দেশের মানুষের স্বাধীনতার যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষাও পরিপূর্ণ হবে। মেসেজ একটাই, পরিবর্তন নিয়ে এসে সবচেয়ে বড় ক্যাটালিস্ট ভূমিকা পালন করে তরুণ সমাজ, ছাত্র, যুবক, তরুণেরা। সে তরুণ যুবক ছাত্রদেরকে এই দেশকে রক্ষা করার জন্য, স্বাধীনতা রক্ষা করার জন্য, দেশের মানুষকে রক্ষা করার জন্য তাদেরকে সম্পৃক্ত করতে হবে, তাদেরকে পলিটিক্সে অংশ নিতে হবে। অ্যাপেথেটিক পলিটিক্স হয়ে গেছে, ইয়াং তরুণ সমাজ রাজনীতির বাইরে চলে গেছে। রাজনীতির বাইরে চলে গেলে কারা নেতৃত্ব দেবে? যদি আজকে নেতৃত্ব না আসে, যদি আজকে শিক্ষিত নেতৃত্ব না আসে, যদি ত্যাগী নেতৃত্ব না আসে, তাহলে তো তার দেশের জন্য সবচেয়ে খারাপ, এটা আমি মনে করি। তো সেটা সেই আসতে হবে। আর ওই জায়গাটাকে সবাই একমত থাকতে হবে
যে দেশকে ভালোবেসে, মানুষকে ভালোবেসে রাজনীতি করতে হবে। শুধুমাত্র নিজের বিত্ত সম্পদ, নিজের প্রতিপত্তির জন্য রাজনীতি করলে সে রাজনীতি কখনো আপনার ভালো ফল দেবে না। আপনার গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য চ্যানেল 24-এর পক্ষ থেকে আপনাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন। অশেষ ধন্যবাদ আপনাকে, আপনার টেলিভিশনকে। আমাদের মুখোমুখি অনুষ্ঠানে তখন ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা কথা বলেছি প্রবীণ রাজনীতিবিদের সঙ্গে, জেনেছি রাজনীতি সহ রাজনীতির বাইরের তার নানা কথা। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সঙ্গে থাকুন চ্যানেল 24-এর।